ওকে শিক্ষার্থীরা, তো আমরা করছিলাম কমপ্লেক্স অ্যানালাইসিস। আর কমপ্লেক্স অ্যানালাইসিসের প্রথম ক্লাসটাতে আমরা দেখেছিলাম যে একটা জটিল সংখ্যা কাকে বলে, তারপর জটিল সংখ্যাগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ আমরা কিভাবে করি। আর একই অধ্যায় থেকে আমরা এবার কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আমরা আজকে সমাধান করার জন্য যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে 1 + 2i হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 + i হোল স্কয়ার কে a + ib আকারে প্রকাশ করো এবং মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। আচ্ছা, তো প্রথমে আমাদেরকে যে জটিল সংখ্যাটা দেওয়া আছে সেটাকে আমরা z ধরে নিই। তাহলে আমরা লিখব কি, মনে করি z ইকুয়াল টু 1 + 2i ডিভাইডেড বাই 2 + i, এখানেও হোল স্কয়ার উপরেও হোল স্কয়ার। মানে যে জটিল সংখ্যাটা আমাদেরকে দিল সেটাকে আমি z ধরে নিলাম। এবার a + ib আকার মানে কি? a + ib আকার মানে হচ্ছে, এখানে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এখানে উপরে একটা i নিচে একটা i দেখা যাচ্ছে। আর a + ib আকার এই কথাটার অর্থ হচ্ছে একটা মাত্র i যেন থাকে, মানে উপরে নিচে দুই দিকেই i না থেকে শুধুমাত্র একটা i থাকবে, সেটাকে আমরা বলবো a + ib আকারের জটিল সংখ্যা। তো এখন আমি এটাকে a + ib আকারে প্রকাশ করার জন্য এটা করলাম কি, এটাকে সূত্র ভেঙে নিলাম। 1 + 2i হোল স্কয়ার, এটাকে আমি এভাবে লিখতে পারি a + b হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর নিচে 2 + i হোল স্কয়ার, সেটাকে আমরা লিখতে পারি 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2 প্লাস i প্লাস i স্কয়ার। এবার আমরা এটার গুণফলগুলো বের করি। 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 2 1 2, তাহলে 2 2 4i, আর প্লাস এখানে আমরা লিখতে স্কয়ার যখন 2 এর উপরে থাকবে তখন 4, স্কয়ার যখন i এর উপরে থাকবে তখন আমরা লিখতে পারবো i স্কয়ার। আর নিচে 2 2 4 2 2 4i প্লাস i স্কয়ার। এখন কথা হচ্ছে এই যে i স্কয়ার দেখা যাচ্ছে, i স্কয়ার মানে হচ্ছে -1। তো আমি যদি i স্কয়ার জায়গায় -1 বসিয়ে দিই তাহলে পাচ্ছি কি 1 + 4i প্লাস 4 ইনটু -1 আর 4 প্লাস 4i প্লাস i স্কয়ার জায়গায় আমরা পাচ্ছি -1। তাহলে একটু সাইড নোট লিখে দিই পাশে যে i স্কয়ার ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে এখন পাচ্ছি কি, যদি এই 1 প্লাস 4i তার জায়গায় থাক, 4 যদি একের সাথে গুণ হয় তাহলে প্লাস মাইনাসে -4, আর এখানে 4 প্লাস 4i -1 এভাবে লিখতে পারি। ইকুয়াল টু আমরা উপরে পাচ্ছি 4 থেকে যদি 1 চলে যায় তাহলে হলো -3 প্লাস 4i, আর 4 থেকে 1 চলে 3 প্লাস 4i। ব্যাস, আমরা এই হোল স্কয়ার সূত্রকে ভেঙে ঠিক এই লাইনে আসলাম। কিন্তু এখন কথা হচ্ছে এই লাইনে আসার পরেও আমরা দেখতে পাচ্ছি উপরে i এবং নিচে i যেমন তেমন রয়ে গেল। তার মানে আমরা একটা i আকারে এখনো আনতে পারিনি। তো আমরা এখন করব কি, এই যে নিচের রাশি যেটা দেখা যাচ্ছে, এই নিচের রাশিটা 3 + 4i, এটার অনুবন্ধী দিয়ে হর এবং লবকে গুণ করব। মানে উপরে নিচে এই যে 3 + 4i দেখা যাচ্ছে এটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি বলতে চাচ্ছি আসলে এরকম যে -3 + 4i -3 + 4i যেমন আছে তেমন লিখলাম, আর নিচে 3 + 4i 3 + 4i এটাও যেমন আছে তেমন লিখলাম। আর এই যে 3 + 4i ওর অনুবন্ধী হচ্ছে 3 - 4i, এটা আমি নিচে এবং উপরে একই ভাবে গুণ করে দিলাম। তো অনুবন্ধী সম্পর্কিত যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো আমি লেকচার 1 এ প্রকাশ করেছি খুব ভালোভাবে। আর যদি আমি এখানে অনুবন্ধী বুঝতে না পারি তাহলে আমরা লেকচার 1টা দেখে আসবো। আর লেকচার 1 দেখার পর অনুবন্ধী সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না। তো অনুবন্ধী গুণ করার পর আমরা এবার দেখি এটা a + b ইনটু a - b এরকম লাগছে। এটা একই, তাহলে a + b আর হচ্ছে a - b, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার - b স্কয়ার। আর উপরে সরাসরি গুণ করতে হবে। তাহলে -3 যদি 3 এর সাথে গুণ হয় তাহলে হবে -9, -3 যদি 4 এর সাথে গুণ হয় তাহলে হবে -3 4 প্লাস 3 4 12i, তারপরে যদি প্লাস 4i যদি 3 এর সাথে 3 4 12i, -4 4 16i স্কয়ার এরকম আসবে। আচ্ছা, তো এখন -9 তার জায়গায় থাক, 12 আর 12 মিললে হবে 24i,
আর মাইনাস 16i², এখানে i² মানে হচ্ছে -1, তো 16 তার জায়গায় থাক, i² মানে হচ্ছে -1, আর নিচে আমরা লিখতে পারি 9 3 3 9, -4 এর উপর স্কয়ার হলে 4 4 16, i এর উপর স্কয়ার হলে i² ইকুয়াল টু এখানে লিখতে পারি -9 প্লাস 24i -1 আছে প্লাস 16, আর নিচে লিখতে পারি আচ্ছা তাহলে এবার 9 -16 তার জায়গায় থাকে, এটা -1 লিখতে পারি। এবার উপরে পাচ্ছি 16 থেকে যদি 9 চলে যায় তাহলে আমরা পাচ্ছি 7 প্লাস 24i, আর যদি 16 এখানে -1 আছে প্লাস 16 একে 16 থেকে 9 যদি যোগ হয় তাহলে আমরা পাচ্ছি 25। ব্যাস, এখন দেখা যাচ্ছে এই উপরে নিচে দুই দিকে i থাকা রাশিটা এখন শুধুমাত্র উপরে একটা মাত্র i আছে। তাহলে এখন আমি এটাকে দুইটা টুকরো করব, একটা হচ্ছে 7/25 এভাবে লেখা যায়, প্লাস আইটাকে এখানে লিখি, এটাকে লিখতে পারি 24/25। ব্যাস, এখন দেখা যাচ্ছে এই হচ্ছে a প্লাস ib আকার, এটা হচ্ছে a যার সাথে কোনো i থাকবে না, আর এটা হচ্ছে b যার সাথে একটা i থাকবে, এই যে b যার সাথে একটা i আছে। ব্যাস, তাহলে আমরা বুঝলাম অমুক একটা জটিল সংখ্যাকে আমরা একটা নির্দিষ্ট নিয়মে a প্লাস ib ফরমেশনে আনতে পারলাম। তো যদি উপর নিচে এরকম ভাগ আকারে থাকে তাহলে ঠিক এই সিস্টেমে আমাদেরকে a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে। আচ্ছা, এবার আমরা এই জটিল সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। তো মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখার জন্য আমরা একটা জটিল সংখ্যা মনে করলাম x প্লাস iy। যদিও মডুলাস এবং আর্গুমেন্ট সম্পর্কে আমি লেকচার 1 এ ধারণা দিলাম, তাও আমি এটা করার আগে একটু মডুলাস এবং আর্গুমেন্টের সূত্রগুলো ছোট্ট করে দেখে নিই। তো একটা জটিল সংখ্যা যদি z ইকুয়াল টু x প্লাস iy হয় তাহলে z এর মডুলাস হবে পরম মান z, এইভাবে মডুলাসকে প্রকাশ করা হয়, আর ওর সূত্রটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, অর্থাৎ এই বাস্তব অংশটার বর্গ প্লাস এই i এর সহগ যেটা থাকবে সেটার বর্গ, এটাকেই বলা হয় z এর মডুলাস। এবং z এর আর্গুমেন্টকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। তো z এর আর্গুমেন্টের সূত্র হচ্ছে tan ইনভার্স y বাই x, tan ইনভার্স y বাই x। এই দুটো সূত্রের সাহায্যে আমরা যে কোনো ধরনের জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে পারি। তবে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমেই যে জটিল সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে অবশ্যই a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে। এই প্রশ্নে a প্লাস ib আকারে প্রকাশ করতে বলা হয়েছে, সেজন্য আমরা প্রথমে a প্লাস ib আকারে প্রকাশ করলাম। কিন্তু যদি পরীক্ষায় বা কোনো প্রশ্নে a প্লাস ib আকারে প্রকাশ করতে নাও বলে, শুধুমাত্র মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে বলে, তাও আমাকে এই জটিল সংখ্যাটাকে a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে, না হলে আমি মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে পারবো না। তাহলে এবার আমি আমাদেরকে দেওয়া যে জটিল সংখ্যাটা, সেই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করার চেষ্টা করি। তাহলে আমরা বললাম কি z এর মডুলাস, তাহলে z এর মডুলাস হচ্ছে z এর পরম মান। তো z এর পরম মান মানে হচ্ছে রুট ওভার, তো z এর পরম মান, তো z কে তো আমরা শেষ পর্যন্ত এই অংশে বিভক্ত করতে পারলাম, কারণ z ইকুয়াল ছিল এটা, কিন্তু এটাকে শেষ পর্যন্ত a প্লাস ib ফরমেশনে নিতে গিয়ে আমরা লাস্ট z এর মান পাইলাম এত। আর যেখানে এটাই হচ্ছে x এর মান, মানে i নাই যার সাথে, আর এটাই হচ্ছে y এর মান যার সাথে i আছে। তাহলে ওর মডুলাস যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমাকে লিখতে হবে 7/25 হোল স্কয়ার, কারণ আমরা দেখলাম মডুলাস মানে হচ্ছে x স্কয়ার, x মানে হচ্ছে বাস্তব অংশ, আর এখানে বাস্তব অংশ হচ্ছে 7/25 প্লাস অবাস্তব অংশ i এর সহগ যেটা থাকবে সেটাকে হোল স্কয়ার দিয়ে লিখতে হবে, আর i এর সহগ হচ্ছে 24/25, আর তাকে আমরা দিলাম হোল স্কয়ার। এবার এখানে আমরা সাধারণ নিয়মে যোগ বিয়োগ করলেই আমরা এটা মডুলাস পেয়ে যাব। তাহলে পাচ্ছি কি রুট ওভার 7 স্কয়ার মানে হচ্ছে 49, আর 25 স্কয়ার মানে হচ্ছে 625, প্লাস 24 স্কয়ার মানে হচ্ছে 527, আর 25 স্কয়ার মানে হচ্ছে 625। ব্যাস, এবার আমরা এখান থেকে ছোট্ট একটা লসাগু করতে পারি রুটের ভিতরে, যা লসাগু হবে 625, আর উপরে 49 প্লাস 527, তো যোগ করে দিলাম রুট ওভার, এটাকে যোগ করলে হবে 625, আর নিচেও আসলো 625, তো 625 যদি কাটা যায় তাহলে হবে √1, √1 মানে হচ্ছে শুধু 1। তাহলে
জেড এর মডুলাস হচ্ছে 1। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারে এখানে প্লাস মাইনাস আসবে কিনা, বা আমি কিভাবে বুঝবো 1 কে রুট করার পর প্লাস মাইনাস দিব না। তো মডুলাস মানে হচ্ছে দৈর্ঘ্য। তো কোন একটা বিষয়ের বা কোন একটা রাশির দৈর্ঘ্য কখনোই আমরা নেগেটিভ রাখতে পারি না। তো এই জন্য মডুলাসে আমরা এখানে কোনো কিছুকে রুট করে যে আনসারটা আসবে সরাসরি সেটাই বসাবো, সেখানে আমরা প্লাস মাইনাস দেওয়ার ব্যবস্থা করব না। আর যদি প্লাস মাইনাস দিতে হতো তাহলে মডুলাসের সূত্রের এই জায়গাতেই প্লাস মাইনাস থাকতো, কারণ এই জায়গায় যেহেতু প্লাস মাইনাস নাই সেহেতু আমাকে এখানে এসে প্লাস মাইনাস চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোন একটা রাশির মডুলাস মানে হচ্ছে ওই বিন্দুটা মূল বিন্দু থেকে কত দূরে, আর দূরত্ব কখনো নেগেটিভ হয় না, সেজন্য আমরা এখানেও মানে মডুলাসে আমরা নেগেটিভ আনতে পারি না। এটা রুট করার পরও এটা পজিটিভ আনসারই থাকবে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম জেড এর মডুলাস। এবার আমরা জেড এর আর্গুমেন্ট নির্ণয় করব, আর আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। তাহলে আমরা সরাসরি এইখানে শেষ করি লাইনটা। তাহলে আমরা লিখবো কি জেড এর আর্গুমেন্ট, জেড এর আর্গুমেন্ট, জেড এর আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। তাহলে আমাদের এখানে y এর মান হচ্ছে i এর সাথে যে থাকে যে x প্লাস i y, y হচ্ছে এটা 24/25, তাহলে 24/25 আর ডিভাইডেড বাই x হচ্ছে 7/25, 7/25 ব্যাস। এবার আমরা দেখলাম কি এভাবে লিখতে পারি এটাকে tan ইনভার্স উপরে যে রাশিটা থাকবে সে বসে যাবে 24/25, কিন্তু নিচের রাশিটা উল্টা হয়ে বসবে। উল্টা হয়ে বসবে মানে 25 ছিল নিচে, তো 25 উপরে চলে আসবে, 7 ছিল উপরে সে নিচে চলে আসবে। তো 25 এবং 25 কাটলে আমরা পাচ্ছি tan ইনভার্স 25 কাটা 24/7। তো আমি চাইলে এইটুকু দিয়ে রেখে দিতে পারি, এটা মডুলাস হচ্ছে tan ইনভার্স 24/7। আচ্ছা, এবার আমরা আরো একটা জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। তো দেখি প্রশ্নটা প্রথমে। প্রশ্ন বললো কি 1 প্লাস i ডিভাইডেড বাই 1 মাইনাস i জটিল সংখ্যাটির মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। তো এখানে 1 প্লাস i এবং 1 মাইনাস i এটাকে কিন্তু a প্লাস i b এরকম আকারে প্রকাশ করতে বলা হয়নি, কিন্তু a প্লাস i b আকারে প্রকাশ না করে আমি কখনোই এই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতেই পারি না। তো সেজন্য আমরা প্রথমে করব কি এই সংখ্যাটাকে a প্লাস i b আকারে প্রকাশ করব, তারপর আমরা মডুলাস এবং আর্গুমেন্টের দিকে যাব। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে একে a প্লাস i b আকারে প্রকাশ করার চেষ্টা করি। প্রথমে আমি এটাকে z ধরে নিই, তাহলে লিখলাম কি মনে করি z ইকুয়াল টু 1 প্লাস i ডিভাইডেড বাই 1 মাইনাস i। আর এরপর আমি এটাকে করলাম কি, ও আচ্ছা, এটার কোনো হোল স্কয়ার নাই, কিউব নাই, কোনো সূত্র লেখার প্রয়োজন নাই। তো আমরা কি করব, এই নিচে যে রাশিটা দেখা যাচ্ছে ওর অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ করে দেব। তো ওর অনুবন্ধী মানে হচ্ছে 1 মাইনাস i, এই 1 মাইনাস i এর অনুবন্ধী হচ্ছে 1 প্লাস i, আর উপরে 1 প্লাস i ছিল, তো আমি এখানে 1 প্লাস i দিয়ে গুণ করব, উপরেও 1 প্লাস i দিয়ে গুণ করব। তার মানে আমার কাজ হচ্ছে নিচে যে রাশিটা থাকবে সেই রাশিটার অনুবন্ধী দিয়ে হর এবং লবকে গুণ করে দাও। তাহলে এখন যদি আমি গুণটা করি তাহলে উপরে পাচ্ছি 1 প্লাস i, 1 প্লাস i মানে হচ্ছে 1 প্লাস i হোল স্কয়ার, আর নিচে পাচ্ছি a মাইনাস b, a প্লাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখন হচ্ছে কি 1 প্লাস i হোল স্কয়ার সূত্র হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে থাকবে 1 স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস i স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1, কারণ আমরা জানি i স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1। এবার আমি এখানে 1 স্কয়ার মানে 1 লিখতে পারি, প্লাস 2 আর 1 গুণ করলে হবে 2i, প্লাস i স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1, তো আমি তার জন্য মাইনাস 1 লিখে দিলাম। আর এখানে আমি পাচ্ছি 1 মাইনাস 1 এর প্লাস 1, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি নিচে পাচ্ছি 2 আর উপরে পাচ্ছি 1 এবং 1 কাটা গেলে শুধুই মাত্রই 2i, তাহলে হলো কি 2 এবং 2 ক্যান্সেল, আমরা পাচ্ছি খালি i। তাহলে দেখা যাচ্ছে 1 প্লাস i 1 মাইনাস i এই জটিল সংখ্যাটা শেষ পর্যন্ত আমাকে যে আনসারটা দিল সেটা হচ্ছে i। এখন দেখে মনে হবে যে এটা a প্লাস ib আকারের জটিল সংখ্যা নয়, কিন্তু আসলে এটা a প্লাস ib আকারের জটিল সংখ্যা, কারণ আমি চাইলে 0 প্লাস i দিয়ে ওকে প্রকাশ করতে পারি। তাহলে এই 0 হচ্ছে a আর এই i হচ্ছে b, তাহলে a প্লাস ib, a প্লাস ib।
সরি আমি একটু ভুল বললাম, এখানে 0 হচ্ছে a, আর এই i এর সহগ যে 1 দেখা যাচ্ছে সেই 1টাই হচ্ছে b। দ্যাট মিন্স এটাই হচ্ছে a প্লাস ib আকারের অবস্থা। তো এখন আমি করব কি, এই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। তো একটু আগে তো আমরা মডুলাস এবং আর্গুমেন্টের সূত্রগুলো পড়ছিলাম, তো এখন আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখব কি, z এর মডুলাস, z এর মডুলাস, z এর পরম মান সমান, তো z মানে তো এটা ছিল, কিন্তু এটাকে আমি বানাতে 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 এরকম নিয়ে আসলাম। তাহলে z এর মডুলাস হবে √x² প্লাস y²। এখানে x এর মান হচ্ছে 0, তো 0² প্লাস y², y এর মান হচ্ছে i এর সহগ হচ্ছে y, তাহলে i এর সহগ হচ্ছে 1, তাহলে আমি দিব 1², তাহলে পাচ্ছি কি √1² ইকুয়াল টু 1। তার মানে এবার আমরা z এর মডুলাস পাইলাম 1। এবার আমরা আর্গুমেন্ট নির্ণয় করব। তাহলে z এর আর্গুমেন্ট এটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি, আর থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স y বাই x। y হচ্ছে i এর সহগ যেটা, সেটা হচ্ছে 1, আর x হচ্ছে 0। তাহলে আমরা জানি 1/0 মিন্স হচ্ছে ইনফিনিটি। একটু খেয়াল করি, 1/0 এইরকম মানে হচ্ছে ইনফিনিটি। এটা 1/0 মানে ইনফিনিটি এমন নয়, 2/0, 3/0 মানে নিচে 0 থাকা মানেই হচ্ছে ইনফিনিটি। তো tan ইনভার্স ইনফিনিটি, তো আমরা তো জানি tan কত ডিগ্রি মান ইনফিনিটি, আমরা জানি যে tan 90 ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটি। তাহলে আমরা লিখবো 90 ডিগ্রি মানে হচ্ছে π/2। তাহলে tan ইনভার্স এটা আমাদেরকে বুঝায় tan ইনভার্স ইনফিনিটি এর মানে হচ্ছে tan কত ডিগ্রির মান ইনফিনিটি, তো আমরা বললাম 90 ডিগ্রি মান ইনফিনিটি, তাহলে tan ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে 90 ডিগ্রি। তার থিটা এর আর্গুমেন্ট আমরা পেয়ে গেলাম, থিটা ইকুয়াল টু π/2। আচ্ছা, এই যে এইভাবে আমরা যে আর্গুমেন্টটা পাইলাম এটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে z এর মুখ্য আর্গুমেন্ট সমান হচ্ছে π/2। তো z এর মুখ্য আর্গুমেন্ট π/2, তবে z এর একটা সাধারণ আর্গুমেন্ট বের করা যায়, আর z এর সাধারণ আর্গুমেন্টটা হচ্ছে এই মুখ্য আর্গুমেন্টের সাথে 2n π যোগ করে দেওয়া। মানে হচ্ছে আমি এখন পাইলাম কি z এর মুখ্য আর্গুমেন্ট, তাহলে আমি লিখবো এখন z এর সাধারণ আর্গুমেন্ট হবে কি, এই যে π/2 যেটা আছে সেটা আমি আগে লিখি π/2, আর এর সাথে আমি করব কি 2n π যোগ করে দেব, ব্যাস 2n π যোগ করার সাথে সাথে এটা হয়ে গেল সাধারণ আর্গুমেন্ট। মানে n এর জায়গায় ইচ্ছামতো মান বসালে আমি ইচ্ছামতো আর্গুমেন্ট পেতে পারি, আর এখানে কোনো n নাই, এখানে একটাই আর্গুমেন্ট, আর এটাই হচ্ছে ওর জন্য মুখ্য। আর এই n এর জায়গায় ইচ্ছামতো মান বসিয়ে ইচ্ছামতো আর্গুমেন্ট পাওয়া যেতে পারে, সেটাকে আমরা বলি যে সাধারণ আর্গুমেন্ট। আর n এর মান কেমন হতে পারে, যেখানে n এর মান হবে ঠিক এরকম, n ইকুয়াল টু হবে 0 +-1 +-2 এভাবে যেতে থাকবে, 0 +-1 হইতে পারে, +-2 হইতে পারে, এভাবে যেতে থাকবে। তাহলে আমরা z এর মুখ্য আর্গুমেন্টও বের করতে পারলাম, z এর সাধারণ আর্গুমেন্টও নির্ণয় করলাম। ব্যাস আমাদের কাছে চাইলো কি অমুক জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো, তো আমরা মডুলাস নির্ণয় করলাম। আর আর্গুমেন্ট নির্ণয় করার সময় আমরা দুই ভাবে আর্গুমেন্ট নির্ণয় করলাম, একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট আর একটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। ওকে, তো কমপ্লেক্স নাম্বারের এবারের প্রশ্নটার দিকে আমরা একটু তাকাই। এটাতে বলছে কি, দেখাও যে √2 পরম মান z ইজ গ্রেটার দেন অর ইকুয়াল রিয়েল পার্ট অফ z এর পরম মান প্লাস ইমাজিনারি পার্ট অফ z এর পরম মান। তাইলে এখানে বলছে কি, যদি আমি কোন একটা জটিল সংখ্যার রিয়েল পার্ট মানে বাস্তব অংশটাকে নিয়ে পরম মান করি, আর ইমাজিনারি পার্ট মানে অবাস্তব অংশটাকে নিয়ে যদি পরম মান করি আর তারপরে এদিকে যোগ করি, তাহলে যে আনসারটা আসবে সেটার চেয়েও পরম মান z এর সাথে √2 গুণ করলে ওই আনসারটা ওর চেয়ে বেশি দেখাবে। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব? তো একটা জটিল সংখ্যার রিয়েল পার্ট কোনটা, ইমাজিনারি পার্ট কোনটা, সেটা আমরা এতদিন যে লেকচারগুলো দেখে আসছে, যারা যদি তুমি এতদিনের লেকচারগুলো দেখে আসো তাহলে তুমি অবশ্যই ব্যাপারটা জানো। তা আমি বিশ্বাস করি যে তুমি এতদিনের লেকচারগুলো দেখে আসছো, তো আমি আর এখন সেই ব্যাপারটা বেশি বুঝাবো না, কারণ বেশি না বোঝানোর জন্যই এতদিনের লেকচারগুলো আসলে দেওয়া হয়েছে। তো আমরা প্রথমে উত্তরটা শুরু করে সরাসরি আমরা বলবো কি, যে মনে করি একটা জটিল সংখ্যা হচ্ছে z, মনে করি একটা জটিল সংখ্যা z ইকুয়াল টু হচ্ছে x প্লাস i y। তো এই যে জটিল সংখ্যা, একটা জটিল সংখ্যাতে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিয়েল অংশ, একটা হচ্ছে ইমাজিনারি অংশ, অর্থাৎ একটা বাস্তব অংশ থাকে, একটা অবাস্তব অংশ থাকে। তো যার সাথে কোনো আই এর অংশ থাকে না তাদেরকে বলা হয় যে বাস্তব অংশ, আর যার সাথে একটা আই থাকে তাকে বলা হয় যে অবাস্তব অংশ। আর এই বাস্তব অংশ এটা কার,
এটা হচ্ছে জেড এর, এই জন্য আমরা এ কে বলি রিয়েল পার্ট অফ জেড। তাহলে আমরা লিখবো তাহলে তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি রিয়েল পার্ট অফ জেড, মানে এই যে জেড জটিল সংখ্যাটা, ওই জটিল সংখ্যাটার রিয়েল অংশটা হচ্ছে এক্স, আর ইমাজিনারি পার্ট অফ জেড মানে এই জটিল সংখ্যাটার ইমাজিনারি অংশটা বা কাল্পনিক অংশটা হচ্ছে আসলে ওয়াই। তো এগুলা সম্পর্কে আমি আসলে আগেও বলছি, এখন আবার বললাম। তো এখন এই জটিল সংখ্যায় আমরা যেহেতু এখানে অসমতার প্রমাণ, প্রথমে একটা ছোট্ট ব্যাপার বুঝাই দিই, সেটা হচ্ছে আমরা যখনই কোনো অসমতার প্রমাণ করতে যাই তখন ওই প্রুফের প্রথম লাইনটা আনাটা অনেক বেশি কঠিন, আর এটা কোনো লজিক মেনে টেনে তারপর আসে না। এটা আসলে নিজস্ব বুদ্ধি যুক্তি দিয়ে আনার চেয়েও মনে রাখার প্রায়োরিটিটা বেশি। কেননা এই যে অসমতার লাইনগুলা কোনো সমতা না থাকার কারণে ওদেরকে অনেক কিছু চিন্তা করা যায়, কিন্তু আসলে সেই লাইনটাকেই আনতে হবে যেটা দিয়ে সে মিলবে, আর অসমতার অঙ্ক এই জন্যই কঠিন। তো এখানে এই জিনিসটাকে প্রমাণ করার জন্য আমরা আসলে বাস্তব সংখ্যার ধারণাকে ব্যবহার করব। যদিও এটা জটিল সংখ্যা, কিন্তু আমরা এখানে বাস্তব সংখ্যার ধারণাকে ব্যবহার করে এটাকে প্রমাণ করতে হবে। তো বাস্তব সংখ্যায় কিছু অসমতার উপপাদ্য ছিল, ওগুলোর একটাকে আমরা এখানে ডেকে আনবো, আর ওইটা দিয়ে আমরা এটাকে প্রুফ করার চেষ্টা করব। তো বাস্তব সংখ্যার যে সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই সূত্রটা প্রথমে আমরা এখানে লিখে নিব। তো আমি মনে করছি কি আমরা জানি এ আর বি যদি দুইটা বাস্তব সংখ্যা হয় তাহলে এইরকম একটা ইকুয়েশন, এইরকম একটা অসমতার সমীকরণ বাস্তব সংখ্যায় পাওয়া যায়। এটা কি বলতে যাচ্ছে, এই এর মাথার উপরে পাওয়ার এম আর বি এর মাথার উপরে পাওয়ার এম, আর এই দুইজনকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে যে আনসারটা আসবে ওই আনসারটা a প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার m এর চেয়ে বড় হবে। এটা কিন্তু আসলে সত্য। আমি যদি a আর b এর কিছু মান নিয়ে এটা টেস্ট করি তাহলে এটা সব সময়ের জন্য সত্য হবে। এর মান পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন এটা সত্য হবে। তবে এটা একটা জায়গায় সত্য হবে না, সেটা হচ্ছে যদি m এর মান এই 0 থেকে বড় আর 1 এর চেয়ে ছোট একটুকের মধ্যে হয় তাহলে কিন্তু এটা সত্য হবে না। সেজন্য আমাকে এখানে লিখতে হবে কি যে যেখানে m belongs to real number, এটার মানে হচ্ছে যেখানে m হচ্ছে সকল রিয়েল নাম্বার, কিন্তু 0 থেকে m বড় 1 এত নয়। তার মানে হচ্ছে এই এত বাদে, মানে m এর মান 0 থেকে 1 এর ভিতরে না নিয়ে অন্য সব রিয়েল নাম্বারের জন্য এই লাইনটা সত্য হবে। অর্থাৎ এখানে যে পাওয়ার m দেখা যাচ্ছে সব জায়গায় ওই পাওয়ার m এর মান 0.1, 0.2, 0.3, 0.9 এই ধরনের যেন না হয়। এর বড় এর ছোট সবকিছু হইতে পারবে, মাইনাসও হইতে পারবে প্লাসও হইতে পারবে, কিন্তু শুধু 0 থেকে 1 এর ভিতরে যেন না হয়। আমি একটু সংখ্যার আগে দেখানোর চেষ্টা করি। ধরি এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এই 0 থেকে 1 এর ভিতরে কোনো মান এর জন্য এই ঘটনাটা সত্য হবে না। এর বাইরে এগুলোর জন্য সত্য হবে, এদিকে কোন সংখ্যা থাকবে সেটার জন্য সত্য হবে, তাহলে ওইটুকুর জন্য সে সত্য হবে। সেটা আমি লিখলাম কি যেখানে m হচ্ছে দুনিয়ার সকল রিয়েল নাম্বার কিন্তু এগুলা বাদ। ওকে, তো এখন আমরা এইরকম একটা জটিল সংখ্যাতে বাস্তব সংখ্যার সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে পারছি সেটার কারণটা কি? কারণ হচ্ছে এখানে এই x যে সংখ্যাটা সেটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, আর এখানে y যে সংখ্যাটা সেটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। কি রে ভাই, দুইটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে দুইজন মিলে জটিল হইল কিভাবে? আরে ভাই জটিল তো i এর কারণে হইছে, কারণ হচ্ছে এটাও বাস্তব। একটু খেয়াল করি, ধরলাম 2 + 3i, তো 2 হচ্ছে একটা বাস্তব সংখ্যা, 3ও হচ্ছে একটা বাস্তব সংখ্যা, কিন্তু এই বাস্তব সংখ্যার সাথে i গুণ থাকার কারণে এটা হয়ে গেছে জটিল সংখ্যা। তার মানে এখানে যে x আর y দেখা যাচ্ছে ওই x আর y হচ্ছে বাস্তব, আইটার কারণে সে হয়ে গেছে জটিল। আচ্ছা, তাহলে এই x আর y কে নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, তো x ও বাস্তব y ও বাস্তব, যার কারণে আমি এখানে বাস্তব সংখ্যার ইকুয়েশন ব্যবহার করতে পারতেছি। তো এখন আমি যে সূত্রটা শিখলাম সেই সূত্রটা তো a b আর m দিয়ে বানাইছি। এই সূত্রটাকে আমি এখন a b আর m না দিয়ে এর জায়গায় লেখার চেষ্টা করব x, আর b এর জায়গায় লেখার চেষ্টা করব y, আর এই m এর জায়গায় লেখার চেষ্টা করব 2। m এর জায়গায় 2 লিখবো কারণ হচ্ছে এটা স্কয়ার দিয়ে মিলবে, তো এইজন্য। তাহলে আমি বলবো কি এখানে a ইকুয়াল টু x, b ইকুয়াল টু y এবং m ইকুয়াল টু 2 হলে তাহলে আমরা কি পাচ্ছি? আমি ইকুয়েশনটা এখানে লিখি,
তাহলে এই জায়গায় আমরা লিখে দিতে পারবো এক্স, আর এই এম এর জায়গায় লিখে দিতে পারবো স্কোয়ার প্লাস ওয়াই, বি এর জায়গায় লিখে দিতে পারবো ওয়াই আর এম এর জায়গায় স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল। এখান থেকে আমরা পাচ্ছি একইভাবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 2। এবার এখান থেকে আমি এই লাইনটা প্রুফ করানোর চেষ্টা করব। আচ্ছা, আমি এখানে সামান্য করে একটু ভুল বলে ফেলছি। ব্যাপারটা হচ্ছে এই ইকুয়াল টু আমি এক্স মনে করব বলছিলাম না, ওটা আসলে পরম মান এক্স মনে করব। বি ইকুয়াল টু ওয়াই মনে করব বলছিলাম, ওইটা আসলে পরম মান ওয়াই মনে করব। বাকিটুকু ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে পরম মান এক্স এর স্কয়ার, এটা হয়ে যাবে পরম মান ওয়াই এর স্কয়ার, আর এটা হয়ে যাবে পরম মান এক্স, এটা হয়ে যাবে পরম মান ওয়াই। কারণ এ এবং বি এর জায়গায় আমরা পরম মান এক্স পরম মান ওয়াই ব্যবহার করছি। এখন পরম মান নেওয়ার মূল কারণটা আসলে কি? কারণ আমি যদি এখনই পরম মান এক্স পরম মান ওয়াই এগুলো দিয়ে চিন্তা না শুরু করি, তাহলে আমি এইখানে প্রুফের যে পরম মান কতগুলো দেখা যাচ্ছে এগুলো আমি কোনোদিনই আনতে পারবো না। আচ্ছা যাই হোক, এবার এখান থেকে আমরা এটাকে প্রুফ করেই ছাড়বো আজকে। তো এখন এখানে যে পরম মান দেখা যাচ্ছে এক্স এর পরম মান, পরম মানের কাজ কি আসলে? পরম মানের কাজ হচ্ছে একটা নেগেটিভ সংখ্যাকে পজিটিভ করে দেওয়া। নরমালি পরম মানের কাজ হচ্ছে একটা নেগেটিভ সংখ্যাকে পজিটিভ করে দেওয়া, মানে বাস্তব সংখ্যার ক্ষেত্রে এটাই হয়। তো এক্স তো একটা বাস্তব সংখ্যা যা আমরা দেখছি, ওর পরম মান মানে হচ্ছে এক্স এর মান যদি কখনো নেগেটিভ হয় তাহলে পরম মান তাকে পজিটিভ করে দিবে। তো পজিটিভ করার পর স্কয়ার করতেছে। তো আমি বলতে চাচ্ছি যে এখানে আমি পরম মান না লিখে শুধু এক্স স্কয়ার লিখবো, প্লাস পরম মান না লিখে ওয়াই স্কয়ার লিখবো, খালি 2 লিখবো। এটাকে আমি লিখতে পারি কিনা, এখন এটাই আমাদের মনে প্রশ্ন। আসলে আমরা চাইলে এই পরম মান এক্স স্কয়ারকে শুধু এক্স স্কয়ার, পরম মান ওয়াই স্কয়ার শুধু ওয়াই স্কয়ার লিখতে পারি। কারণ হচ্ছে পরম মানের কাজ হচ্ছে কোন একটা নেগেটিভ সংখ্যা ছিল এটাকে পজিটিভ করে দেওয়া, ও অন্যদিকে স্কয়ারের কাজও হচ্ছে নেগেটিভ থাকলে তাকে কিন্তু পজিটিভ করে দেয়। তার মানে যদি এক্স এখানে নেগেটিভ হয়েও থাকে, পরম মান বাদে স্কয়ারে কিন্তু তাকে পজিটিভ করে দিতে পারে, যার কারণে পরম মানটা এখানে না দিলেও কোনো অসুবিধা নেই। আর এখানে আমরা এইখানে কি লিখবো, যা আছে তা, পরম মান এক্স প্লাস পরম মান ওয়াই হোল স্কয়ার। এখানে স্কয়ারের সাথে কোনো কিছুই আমরা করিনি। এবার আমি করব কি, উভয় পক্ষকে রুট করে দেবো। যদি উভয় পক্ষকে রুট করে দিই তাহলে আমি আনসারটা এভাবে পাচ্ছি, এখানে আসবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর ডিভাইডেড বাই রুট 2, এভাবে আসবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই রুট 2। আর এইদিকে যদি আমি রুট করে দিই তাহলে স্কয়ার রুটে কাটা গিয়ে এখানে খালি পরম মান এক্স খালি পরম মান ওয়াই ডিভাইডেড বাই শুধু 2 থাকবে। কারণ এখানে পুরোটার মাথার উপর স্কয়ার থাকার কারণে, রুট করার কারণে স্কয়ার রুটে কাটা গেছে, ওদের কিছু আর হয় না। ওকে, তো এখন আমি এই 2টা এদিকে গুণ করে দিব। তাহলে আমরা করলাম কি, এই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই রুট 2 তো তার জায়গায় লিখলাম, ইনটু এই 2টা এখানে ভাগে ছিল, ও এখানে এসে গুণ করে দিয়েছে। আসলে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করছি, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি। তাহলে ওকে যদি 2 দ্বারা গুণ করি, ওকেও 2 দ্বারা গুণ করতে হবে। তো ওকে যখন 2 দ্বারা গুণ করব তখন ওর নিচে যে 2টা থাকবে ওই 2 আর 2 কাটা যাবে, মানে এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 2 কাটা যাবে। আচ্ছা, তাহলে এখন এখানে ঘটলো কি, এই যে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এটাকে আমি লিখতে পারি পরম মান জেড, আর নিচে তো রুট 2 আছে, এদিকে আবার 2 একটা দেখা যাচ্ছে না, ওই 2 কে আমি লিখতে পারি রুট 2 ইনটু রুট 2। কেন? কারণ রুট এখানে দেখায়, কারণ হচ্ছে রুট 2 ইনটু রুট 2 মানে হচ্ছে রুট 2 হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা গেলে হবে শুধু 2, তার মানে শুধু 2 না লিখে আমি রুট 2 ইনটু রুট 2 লিখতে পারি। আর এদিকে যে গ্রেটার দেন আছে এটা, আর এখানে পরম মানটা তার জায়গায় থাক, এক্স না লিখে আমি লিখবো রিয়েল পার্ট অফ জেড। তো আমরা এই প্রশ্নের শুরুতেই দেখছিলাম এক্স মানে হচ্ছে রিয়েল পার্ট অফ জেড। তোমরা যারা খাতায় লিখে ফেলছো তারা এখনই দেখতে পাচ্ছ যে রিয়েল পার্ট অফ জেড ছিল এক্স সমান, আর প্লাস পরম মান তার জায়গায় থাক ওয়াই সমান আমরা লিখতে পারবো ইমাজিনারি পার্ট অফ জেড। তার মানে এখানে একটা রুট 2 আর একটা রুট 2 যদি কাটা যায় তাহলে আমরা পাচ্ছি কি রুট 2 পরম মান জেড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল রিয়েল পার্ট অফ জেড প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড, এবং এই প্রশ্নটা প্রমাণ হয়ে গেল। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা করছিলাম কমপ্লেক্স অ্যানালাইসিস, আর কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে আমরা কমপ্লেক্স নাম্বার করতেছিলাম। তো আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের চিত্র অঙ্কনগুলো শিখবো। তো প্রশ্নটা প্রথমে দেখে এসে বললো কি যে জ্যামিতিক চিত্র অঙ্কন করো। তো একটা ফাংশন দিছে z - 4 এর পরম মান ইজ গ্রেটার দেন পরম মান z।
তো আমাকে প্রথমে করতে হবে কি, এই জেড এর ফাংশনটাকে প্রথমে এক্স ওয়াই ফিগারে আনতে হবে, আর এক্স ওয়াই ফিগারে আনার পর আমরা চিত্রের একটা ধারণা পাবো, আর তারপর আমরা চিত্র আঁকতে পারবো। তাহলে প্রথমে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করি। তাহলে করতে হবে কি, জেড হচ্ছে একটা জটিল সংখ্যা, তো আমি মনে করব কি জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তো আমি মনে করলাম যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটাই হচ্ছে জেড এর মান। মানে এটা আমি এক্স প্লাস আই অন্য কিছু ধরতে পারি, কিন্তু এক্স প্লাস আই ওয়াই ধরলে সুবিধা হচ্ছে চিত্র আঁকতে আমাদের বেসিকটা কাজে লাগবে, আমরা যা দিয়ে চিত্র আঁকা শিখছি আর কি। তো এখন আমি জেড এর মান এখানে বসাই দিব, তাহলে কি হবে, পরম মান জেড এর জায়গায় বসবে এক্স প্লাস আই ওয়াই মাইনাস 4 গ্রেটার দেন এই জেড এর জায়গায় বসবে এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ আমি জাস্ট জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াইটা বসাই দিলাম। এখন এখান থেকে আমি করব কি, যাদের সাথে আই আছে তাদেরকে আলাদা করার চেষ্টা করবো, আর যাদের সাথে আই নাই তাদেরকে আলাদা করার চেষ্টা করবো। তাহলে এখানে এই এক্স আর -4 ওদের সাথে কোনো আই এর বংশ না থাকায় তাদেরকে আমি আলাদা করলাম, প্লাস আই ওয়াই এভাবে লিখলাম। এরপর গ্রেটার দেন চিহ্ন দিলাম, তারপরে এখানে তো এক্স প্লাস আই ওয়াই সব আলাদা করাই আছে, তাহলে এখানে আমি কিছুই করলাম না, যেমন আছে তেমন রাখলাম। তো এখন জেড যদি কোনো একটা জটিল সংখ্যা হয়, আমরা যা লেকচার 1 এ শিখে আসছি, জেড যদি কোনো একটা জটিল সংখ্যা হয়, জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই এরকম দেখায়, তাহলে জেড এর পরম মান, এর মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এর মানে হচ্ছে জেড এর পরম মান মানে হচ্ছে বাস্তব অংশের বর্গ যোগ অবাস্তব অংশের বর্গ পুরোটাকে রুট করে দেওয়া। তো এটাও একটা জটিল সংখ্যা যার বাস্তব অংশ হচ্ছে এটা, তাইলে ওর পরম মান যেহেতু আছে, ওর পরম মান কি হবে, বাস্তব অংশের বর্গ মানে এক্স মাইনাস 4, এটা হচ্ছে বাস্তব অংশ, বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ, অবাস্তব অংশ হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, আর এই পুরাটাকে রুট ওভার, এটাই হচ্ছে ওদের পরম মানের আনসার। গ্রেটার দেন চিহ্ন তার জায়গায় থাক, এখানেও দেখা যাচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে বাস্তব অংশ হচ্ছে এক্স, বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশ হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর বর্গ আর ওদের উপরে রুট ওভার। তার মানে কোন একটা জটিল সংখ্যার পরম মান রুট ওভার বাস্তব অংশের বর্গ যোগ অবাস্তব অংশের বর্গ। তো এটা একটা জটিল সংখ্যা, কেন জটিল সংখ্যা, একটা বাস্তব অংশ আছে একটা অবাস্তব অংশ আছে, এটা একটা জটিল সংখ্যা কেন, কারণ একটা বাস্তব অংশ আছে একটা অবাস্তব অংশ আছে, তো বাস্তব অংশের বর্গ অবাস্তব অংশের বর্গ যোগ করে রুট করে দিলে আমরা এটা পরম মান পেয়ে যাই। ওকে, তো এখন আমি চাইলে উভয় পক্ষকে বর্গ করে দিতে পারি। যদি আমি উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার চিহ্ন চলে যাবে কারণ বর্গ করছি। গ্রেটার দেন চিহ্ন তার জায়গায় থাক, এখানেও আমি যদি বর্গ করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেমন আছে তেমন থেকে যাবে। এরপর আমি এটা সূত্র লিখবো, এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে প্লাস ওয়াই স্কোয়ার যেমন আছে তেমন থাক, গ্রেটার দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেমন আছে তেমন রেখে দিলাম, ইকুয়াল টু, এরপর আমি করবো কি, এই যে এক্স স্কোয়ার একটু খেয়াল করি, আমি আসলে এই লাইনটা লিখতে যাচ্ছি না, এটা বুঝাই দিই। আমি যদি এই এক্স স্কোয়ারকে এদিক থেকে এদিকে পক্ষান্তর করি, তাহলে এই এক্স স্কোয়ার এদিকে আসার সময় মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, আর ওই মাইনাস এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারের সাথে কাটা যাবে, কারণ এই এক্স স্কোয়ার আগে আছে প্লাস। একইভাবে এই ওয়াই স্কোয়ারকে যদি আমি এদিক থেকে এদিকে পক্ষান্তর করি, তাহলে এই ওয়াই স্কোয়ারের আগে প্লাস চিহ্নটা এদিকে এসে হয়ে যাবে মাইনাস চিহ্ন, ওই মাইনাস ওয়াই স্কোয়ার এই প্লাস ওয়াই স্কোয়ারের সাথে কাটা যাবে। তার মানে পরের লাইনে আমি এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওদের কাউকে না লিখে আমি বাকিগুলো লিখবো, তাহলে আমি এখানে লিখতে পারতেছি মাইনাস 8x প্লাস এইটা হবে 16 গ্রেটার দেন ওই পাশে কিছুই নেই 0, কারণ ওই পাশে যারা ছিল তাদেরকে আমি এই পাশে নিয়ে আসছি। এবার আমি চাইলে এই মাইনাস 8x তার জায়গায় থাক, আমি 16কে দিকে পাঠাইতে পারি, তাহলে 16কে যদি দিকে পাঠাই তাহলে হলো মাইনাস 16। তাহলে এখন উভয় পক্ষকে যদি আমি -8 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি কি, এখানে যদি -8 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো শুধু x, আর এখানে যদি -8 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো শুধু 2, কারণ মাইনাস দ্বারা ভাগ করলে মাইনাস মাইনাস কাটা যাবে, কিন্তু চিহ্ন যেটা আছে সেটা আসলে চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা যদি কোনো অসমতাকে নেগেটিভ চিহ্ন দিয়ে ভাগ দেই তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখন কেন চেঞ্জ হয় যদি এই প্রশ্ন করা হয়, তাহলে সেটা আমি পরে বুঝাই দিব। আগে আমরা এইটুকু নিয়ম মনে রাখি যে যদি আমরা কোনো অসমতাকে নেগেটিভ চিহ্ন দ্বারা ভাগ বা গুণ করি, তাহলে আমাদের অবশ্যই অসমতার চিহ্নটা পাল্টে যাবে। তাহলে এখানে ছিল গ্রেটার দেন, মাইনাস দিয়ে ভাগ করছি যার কারণে উভয় পক্ষে, এই কারণে এটা লেস দেন হয়ে গেছে। আচ্ছা, আমি না হয় এক্ষুনি বুঝাই দিই কেন আসলে অসমতার চিহ্নটা পাল্টে যায়। ধরলাম আমি জানি যে 2 আর 1 ওর মধ্যে 2 হচ্ছে বড়,
খুব ভালো করে খেয়াল করবো 2 আর 1 ওর মধ্যে 2 হচ্ছে বড়। আর আমি একটা সংখ্যা রেখা আঁকলাম, এই সংখ্যা রেখায় এটা আঁকলাম 1, সরি এটা 2 দিয়ে দিই, তাহলে এখানে 1 দিই, 1 এভাবে 3 4 এভাবে আঁকলাম। আর এখানে আমি 0 আঁকলাম, এখানে আমি -1 আঁকলাম, ব্যাস এভাবে লিখলাম। এখন সংখ্যা রেখা সিস্টেমটা কি? এখানে আমি যতই ডান দিকে যেতে থাকবো ততই বড় মান পাবো। মানে সংখ্যা রেখায় বামের দিকে সবগুলো ছোট হতে থাকে আর ডানের দিকে সবগুলো বড় হতে থাকে। এর মানে হচ্ছে এই -1, একটু খেয়াল করি, এই -2 ওর চেয়ে বড় হচ্ছে -1, -1 এর চেয়ে বড় হচ্ছে 0, 0 এর চেয়ে বড় হচ্ছে 1, 1 এর চেয়ে বড় হচ্ছে 2। তার মানে আমি যতই এদিক দিয়ে যাবো ততই বড় পাবো। একইভাবে উল্টা দিকে আসি, 2 এর চেয়ে ছোট হচ্ছে 1, 1 এর চেয়ে ছোট হচ্ছে 0, 0 এর চেয়ে ছোট হচ্ছে -1, আর -1 এর চেয়ে ছোট হচ্ছে -2। এবার আসি মাইনাস দ্বারা ভাগ করলে অসমতা কেন পাল্টে যায়। 2 গ্রেটার দেন 1 এই সম্পর্কে কোনো অসুবিধা বা কোনো অবজেকশন আমাদের মধ্যে না, কারণ আমরা জানি যে 2 1 এর চেয়ে বড়। আমি করলাম কি, এই 2 কে -1 দ্বারা গুণ করলাম, ফলে এটা হয়ে গেল -2। আর এই 1 কেও আমি করলাম কি, -1 দ্বারা গুণ করলাম, ফলে এটা হয়ে গেল -1। ওকে মাইনাস দ্বারা গুণ করায় -2 হলো, ওকে মাইনাস দ্বারা গুণ করায় -1 হলো। এখন আমরা একটু সংখ্যার আগে দেখি তো কে বড়, -2 বড় নাকি -1 বড়। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি -2 ডান পাশে আছে -1, তার মানে -1 -2 চেয়ে বড়। এখন আমি যদি এখানে চিহ্নটা চেঞ্জ না করি, যেভাবে আছে সেভাবে দিই, তাহলে ও কি দেখাচ্ছে, ও দেখাচ্ছে -1 এর চেয়েও -2 বড়, মানে হা যেদিকে থাকে সে বড় হয়, তার মানে ও -2 কে বড় দেখাচ্ছে। কিন্তু আমরা সংখ্যার আগে দেখতে পাচ্ছি -2 তো -1 এর চেয়ে ছোট, ডান পাশে গেলে না বড় হবে, তাহলে -2 ডান পাশে হচ্ছে 1, -1, তাহলে -1 বড়। কিন্তু অসমতায় যদি আমি চিহ্নটা না পাল্টাই, সেই ঘটনাটাকে সে উল্টা দেখাচ্ছে, যার কারণে আমরা যখন মাইনাস দিয়ে ভাগ করি তখন আমরা চিহ্নটাকে পাল্টে দেই, কারণ এখানের লজিকটা আসলে এরকম। কারণ আমি এখন দেখেন, এখন দেখি যে এখন সবকিছু ঠিকঠাক আছে। এখনো দেখাচ্ছে কি -2 ছোট, এই মুখ বন্ধ যেদিকে থাকে তাকে ছোট বোঝায়, আর হা যেদিকে থাকে সে বড় বোঝায়। তাহলে -2 ছোট, -1 বড়। সংখ্যার আগে বলতেছে -2 ছোট, -1 বড়। আর এই কারণে ভাগ করলো একইভাবে অসমতাটাকে পাল্টাই দিতে হয়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি আমরা বিপরীতকরণ করি বা ব্যস্তকরণ করি, তখনও কিন্তু অসমতার চিহ্ন পাল্টে যায়। একটু খেয়াল করি, আমি 1 কে যদি 5 দিয়ে ভাগ করি, আবার 1 কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কোনটা বড় হবে? 1/5 বড় হবে নাকি 1/2 বড় হবে? একটু খেয়াল করি, এখানে 1/2 বড় হবে, কারণ হচ্ছে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। 1/2 মানে 1 কে 2 দিয়ে ভাগ করলে সংখ্যাটা আসবে বড়, 1 কে 5 দিয়ে ভাগ করলে সংখ্যাটা আসবে ছোট। তার মানে এখানে কি বড় দেখাচ্ছে? হাফ বড়, আর 1/5 ছোট। আবার বলতেছি, মুখ যেদিকে বন্ধ তাকে ছোট বোঝানো হয়, মুখ যেদিকে হা করা তাকে বড় বোঝানো হয়। এখন আমি করলাম কি, এদিকে বিপরীতকরণ বা ব্যস্তকরণ যেটা বলি ওইটা করলাম, ফলে 1/5 হয়ে গেল শুধু 5, আর 1/2 হয়ে গেল শুধু 2। এখন আমি যদি চিহ্নটা এখানে যেভাবে আছে সেভাবে বসাই দিই, ব্যাপারটা কি সত্য হইল? 5 কি ছোট 2 চেয়ে? কখনো না, মানে এটা ভুল। তার মানে আমি যদি কাউকে ব্যস্তকরণ করে এই চিহ্নটা যেমন আছে তেমন রেখে দিই, তাহলে বিষয়টা উল্টা হয়ে যায়, বাস্তব নিয়মের বিপরীতে হয়ে যায়। যার কারণে বাস্তবতাই তো ম্যাথ, সেজন্যই আমরা বাস্তবকে ঠিক রাখার জন্য আমরা এটার চিহ্নটা পাল্টে দিয়ে একটা নিয়ম রেডি করলাম। তার মানে আমি যদি কোনো একটা অসমতায় যদি মাইনাস চিহ্ন দ্বারা গুণ বা ভাগ করি, তাহলে আমাকে অবশ্যই অসমতার চিহ্ন পাল্টে দিতে হবে। আবার যদি আমি এরকম ব্যস্তকরণ করি, তাহলে আমাকে অসমতার চিহ্ন পাল্টে দিতে হবে। এই রুলস আমি আর কখনো বুঝাবো না, এটা এখান থেকেই তুমি বুঝে। আচ্ছা, এবার আমাকে চিত্র আঁকতে হবে। তো চিত্র আঁকার জন্য আমি এখানে কতগুলো লেখা লিখছি, এগুলো আসলে আমার এখন বোঝার দরকার নেই, আমি এগুলো পরে বুঝাই দিব। আমার সুবিধার জন্য আমি লিখে ফেলছি, পরে যদি আমি ভুলে যাই লিখতে পারবো না, তার কারণে লিখে ফেললাম। আমি প্রথমে চিত্র আঁকার আগে এই জিনিসটা একটু বুঝাই দিই। x = a, এটার মানে হচ্ছে y অক্ষের সমান্তরাল সরল রেখা। y = b, এটার মানে হচ্ছে x অক্ষের সমান্তরাল সরল রেখা। একটু ভালো করে খেয়াল করি, যখন এখানে x ইকুয়াল থাকবে তখন সেটা y অক্ষের সমান্তরাল, আর যখন y ইকুয়াল থাকবে তখন সেটা x অক্ষের সমান্তরাল। তাইলে এখানে a আর b এগুলো দিয়ে যে কোনো সংখ্যা বোঝায়, তাহলে a এর মান
যদি 5 6 7 8 শূন্য হতে পারে, মাইনাসও হতে পারে, বির মানও একইভাবে 1 2 3 4 5 6 0 -1 -2 এভাবে হতে পারে। তো এখন কথা হচ্ছে এক্স অক্ষের বা ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা যখন আমরা আঁকতে চাইবো তখন অনেকগুলা সরল রেখা কিন্তু পাওয়া যায়। তো এই যে বুঝাচ্ছে এক্স ইকুয়াল বুঝাই এক্স ইকুয়াল এ, এটা দ্বারা বুঝাচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা। তো ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা আমি এখানে 1 কোটি আঁকতে পারি। এই যে এগুলো সবগুলো ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা, এগুলো সব ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা। কিন্তু এগুলোর মধ্যে কোনটা আমাকে আঁকতে বলছে, তো সেটা আমি একটা উদাহরণ দিই। ধরলাম যে x ইকুয়াল টু হচ্ছে 5, এই সম্পর্ক দিয়ে আমি বুঝতে পারতেছি যে এটা y অক্ষের সমান্তরাল সরলরেখা। তো আমি এগুলো একটু মুছে নিই। তো আমি করব কি, এই x এর মান যে 5, এখানে 5 ঘর যাব, 1 2 3 4 5, তাহলে x এর মান 5, সেজন্য আমি 5 ঘর গেলাম। আর ওই 5 ঘর গিয়ে যে রেখাটা আমি y অক্ষের সমান্তরাল করে আঁকবো ওইটার নামই হচ্ছে y ইকুয়াল টু 5, তার সরি x ইকুয়াল টু 5 সরলরেখা। তার মানে হচ্ছে এখানে যে 5 বা এখানে এই যে a দেখা যাচ্ছে ওই সংখ্যাটা আমাকে নির্ধারণ করে দিবে যে কোন সরলরেখাটা আসলে আমাকে আঁকতে বলছে। ওকে, এগুলো আমরা ইন্টারমিডিয়েটে শিখছি, তাও আমি একটু 2 মিনিট আলোচনা করে নিলাম আর কি, যদি ভুলে গিয়ে থাকি। এবার আমার কাজ হচ্ছে চিত্রটা আঁকার চেষ্টা করা। তো আমরা যখন কোনো অসমতার চিত্র আঁকতে চাইবো তখন ওই অসমতাকে প্রথমে সমতা মনে করে চিত্র এঁকে ফেলতে হবে। একটু খেয়াল করি, অসমতাকে সমতা মানে কি, এটা একটা অসমতার ফিগার, কারণ হচ্ছে এখানে গ্রেটার দেন লেস দেন এইসব জিনিসগুলো আছে, এগুলোই অসমতার চিহ্ন। তাহলে এই যে এক্স লেস দেন 2, এটাকে প্রথমে আমাকে মনে করতে হবে এক্স ইকুয়াল টু। তার মানে আমি চিত্র আঁকবো এক্স লেস দেন 2 এর জন্য, কিন্তু চিত্র আঁকার জন্য শুরু করতে হবে আমাকে এক্স ইকুয়াল টু 2 দিয়ে। তো আমি যখন এক্স ইকুয়াল টু 2 দিয়ে চিত্রটা আঁকতে চাইবো তখন কিভাবে আঁকবো? বুঝলাম যে এক্স ইকুয়াল টু 2 হচ্ছে, একটু আগে যে আলোচনাটা করছি, এক্স ইকুয়াল টু 2 মানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, আর এই 2 দিয়ে বুঝাচ্ছে 2 ঘর গিয়ে তারপরে সমান্তরাল সরলরেখাটা আঁকতে হবে। তাহলে আমি এক্স এর মান 2 এর জন্য আমি 2 ঘর গেলাম, 1 ঘর 2 ঘর গিয়ে এই সমান্তরাল সরলরেখাটা আমি এঁকে ফেললাম, উপরে নিচে দোনো দিকে এঁকে ফেললাম। এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটাই হচ্ছে এক্স ইকুয়াল টু 2 রেখা। ওকে, এই কাজটা করার পর এবার অসমতার দিকে তাকাইতে হবে। অসমতার দিকে একটু তাকাই, এখানে বলছে কি এক্স এর মান লেস দেন 2, মানে এক্স এর মান কি হবে, 2 চেয়ে ছোট হবে। এখন এই রেখা মানে এদিকে যদি আমি যদি ডানে আর বামে এক্স এর মানকে হিসেব করে নিই, খেয়াল করি এক্স এর মান ডানে আর বামে হিসেব করতে হয়। তাহলে এখানে বলছে এক্স লেস দেন 2, এর মানে হচ্ছে এক্স এর মান 2 চেয়ে ছোট হতে হবে। তার মানে এই রেখার বাম পাশের মানগুলো আমাকে নিতে হবে। যদি এটা গ্রেটার দেন দিত, গ্রেটার দেন এর মানে হয়তো এক্স এর মান 2 চেয়ে বড় হইতে হবে। তার মানে এই সরলরেখার ডান পাশের মানগুলো আমাকে নিতে হবে। কেন? কারণ আমি এই সরলরেখার ডান পাশে গেলে তখনই এক্স এর মান বড় হতে থাকবে। আর যেহেতু আমাকে এক্স এর মান 2 চেয়ে ছোট করতে বলছে, তার কারণে এই রেখার বাম পাশ দিয়ে গিয়ে যে মানগুলো পাওয়া যায় সেগুলো আমাকে নিতে হবে। এই জন্য আমি করব কি, এদিকে এভাবে করে ডট 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 দিয়ে এই এলাকাটাকে আমি বোল্ড করে দিব, এভাবে করে দিব, নিচেও করে দিব, কারণ ওগুলো আমার মানের মধ্যে পড়ে। তার মানে বোঝা যাচ্ছে এই x ইকুয়াল টু 2 রেখার এই বাম পাশের এলাকাটাই হচ্ছে আমার এই রেখার মানে এই সমীকরণের জন্য একটা জ্যামিতিক চিত্র। এখন এই যে কথাগুলো চিন্তা করে আমি এটা আঁকলাম, সেই কথাগুলো আমি এখানে লিখছি। তাহলে আমি বললাম কি, প্রদত্ত সম্পর্ক দ্বারা, মানে এই যে এখানে যে সম্পর্ক দেখাইছে সেই সম্পর্ক দ্বারা x ইকুয়াল টু 2 রেখা বাদে, মানে এই x ইকুয়াল টু 2 রেখাটা আমি নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ এখানে কোনো ইকুয়াল চিহ্ন ছিল না। এখানে বলছে x লেস দেন 2, মানে হচ্ছে 2 এর চেয়ে ছোট মান নাও, 2 নিও না, 2 তো নিওই না, বড় নিও না, 2 এর চেয়ে ছোট মান। কিন্তু আমি তো এখানে 2 নিয়ে তারপরে চিত্র আঁকছি, এই যে x ইকুয়াল টু 2 নিয়ে তারপর চিত্র আঁকছি। তাহলে এই রেখাটা আমার চিত্রের অংশ নয়, কিন্তু এই রেখাটার এই পাশের সমস্ত এলাকা আমার চিত্রের অংশ। কারণ ও বলছে x এর মান 2 চেয়ে ছোট নিয়ে যা যা মান আসে সবগুলাই তোমার এলাকা। তাহলে x এর মান 2 নিয়ে এটা পাইছি, আর এর এই পাশে x এর মান যদি ছোট নিতে থাকে তাহলে এই এলাকাগুলো আমি পেতেই থাকবো একদম লাস্ট পর্যন্ত। সেজন্য এই এলাকাগুলো হচ্ছে আমার মান। এবার বাংলাটা বুঝি। প্রদত্ত সম্পর্ক দ্বারা x ইকুয়াল টু 2 রেখা বাদে, মানে এই রেখাটা বাদ দিয়ে
যে পাশে মূল বিন্দু আছে, মানে এই রেখাটার যেই পাশে মূল বিন্দু আছে সেই পাশের সকল এক্স ওয়াই বিন্দু সেট নির্দেশ করে। মানে এই রেখার যেই পাশে মূল বিন্দুটা পাওয়া যাচ্ছে সেই পাশের সব এক্স ওয়াই বিন্দু, মানে যত বিন্দু পাওয়া যাবে ওদের সবার সেট নির্দেশ করে এই চিত্রটা। আচ্ছা, তো এবার আমরা আরো একটা প্রশ্নের চিত্র অঙ্কন করি। তো প্রশ্নটা হচ্ছে পরমান z মাইনাস আই ইকুয়াল টু পরমান z প্লাস আই। তো প্রথমে আমরা এটাকে এক্স ওয়াই ফিগার আনার চেষ্টা করব, যার কারণে আমরা বললাম যে মনে করি z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এই z এর জায়গায় আমি এক্স প্লাস আই ওয়াই বসাই দেবো, এক্স প্লাস আই ওয়াই, আর এই মাইনাস আই তার জায়গায় থাক, পরমান চিহ্ন তার জায়গায় থাক, ইকুয়াল এই z এর জায়গায় আমি এক্স প্লাস আই ওয়াই বসাই দিব, প্লাস আই তার জায়গায় থাক। এবার আমার কাজ হচ্ছে এই পরমাণুর ভিতর থেকে বাস্তব অংশ এবং অবাস্তব অংশগুলোকে একসাথে করা। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই এক্স এক্স এর জায়গায় থাক, এই দুজনের কাছে আই দেখা যাচ্ছে, তার মানে ওরা দুজনে হচ্ছে অবাস্তব অংশ। আমি ওদের থেকে আই কমন নিব, তাহলে প্লাস আমি যদি আই কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি কি এখানে ওয়াই মাইনাস এখান থেকে আই কমন নিলে পাবো ওয়ান, ইকুয়াল টু এখানেও দেখা যাচ্ছে এক্স একলাই একটা বাস্তব অংশ আর দুজনে অবাস্তব, কারণ দুজনের সাথে আই আছে, আমি দুজন থেকে আই কে কমন নিব। তাহলে আই কে যদি কমন নিই তাহলে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান, এরকম নিলাম। এখন যেহেতু এটা পরম মান, তো একটু আগে আমরা দেখলাম যে পরম মানে কোন একটা জটিল সংখ্যার পরম মান হচ্ছে রুট ওভার বাস্তব অংশের বর্গ যোগ অবাস্তব অংশের বর্গ। তাহলে আমি এখন সেটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে রুট ওভার এখানে বাস্তব অংশ হচ্ছে এক্স, তাহলে বাস্তব অংশের বর্গ মান হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস অবাস্তব অংশ হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান, তাহলে হবে ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার। একটু খেয়াল করি এখানে কিন্তু আবার হঠাৎ করে আই স্কোয়ার দিয়ে দিতে পারবো না, কারণ হচ্ছে অবাস্তব অংশের বর্গ সূত্রটাই এমন ছিল যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওইখানেও কিন্তু জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ছিল, আই কিন্তু এখানেও ছিল, কিন্তু আই এখানে অংশগ্রহণ করে না। আর কেন আই এখানে অংশগ্রহণ করে নাই সেটা আমরা লেকচার 1 এ দেখছিলাম। তাহলে এখন ইকুয়াল এটারও একই অবস্থা, তাহলে রুট ওভার কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার। এবার আমি উভয় পক্ষকে বর্গ করব, বর্গ করার সাথে সাথে সূত্রগুলো দুইটা কাজ একসাথে করবো। উভয় পক্ষকে যদি আমি বর্গ করি তাহলে এই রুট ওভারটা চলে যাবে, এই রুট ওভারটা চলে যাবে, বাকিগুলো বসবে। তো বাকিগুলো বসার সময় আমি করব কি এক্স স্কোয়ার তার জায়গায় বসাবো, ওর জন্য সূত্রটা লিখে তারপর এখানে বসাবো। তাহলে ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার সূত্র কি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, ইকুয়াল টু এখানেও আমি সূত্রটা লিখে বসাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। ব্যাস, এবার আমি এখান থেকে যোগ বিয়োগ গুলো একটু চিন্তা করার চেষ্টা করি। আমি বেশি লিখবো না, না লিখে চেষ্টা করবো। এই যে এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার, খুব ভালো করে খেয়াল করি, এক্স স্কোয়ার এর আগে আছে প্লাস চিহ্ন। আমি যদি এক্স স্কোয়ার কে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে সে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার। ওই মাইনাস এক্স স্কোয়ার এর সাথে এই প্লাস এক্স স্কোয়ার কাটা যাবে, তার মানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা যাবে। একইভাবে এই ওয়াই স্কোয়ার এর সামনে আছে প্লাস চিহ্ন, ওকে যদি আমি সমান চিহ্নের এই সাইডে আনি সে মাইনাস হয়ে যাবে, ওই মাইনাসের সাথে এই প্লাসটা কাটা যাবে, তাহলে এই ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আসলে কাটা যাচ্ছে। একইভাবে টু ওয়াই এর কথা পরে লিখি, এই ওয়ান এর কথা বলি। এখানে যে ওয়ানটা আছে ওয়ানের আগে আছে প্লাস চিহ্ন, এই ওয়ান কে যদি আমি সমান চিহ্নের এই পাশে আনি তাহলে সে হয়ে যাবে মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানে কাটা যাবে। কিন্তু এই যে টু ওয়াই দেখা যাচ্ছে, টু ওয়াই এর আগে আছে প্লাস চিহ্ন, আমি যদি ওকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে এই সরি আবার বলি, এই টু ওয়াই এর সামনে হচ্ছে প্লাস চিহ্ন, ওকে যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে সে হয়ে যাবে মাইনাস টু ওয়াই, এটাও মাইনাস টু ওয়াই, এটাও মাইনাস টু ওয়াই, ফলে এটা কাটা যাবে না, এটা হয়ে যাবে মাইনাস ফোর ওয়াই। আর ওই পাশে যেহেতু সবাইকে এই পাশে নিয়ে আসছে ফলে সেদিকে হবে জিরো। উভয় পক্ষকে আমি মাইনাস ফোর দ্বারা ভাগ করতে পারি, তাহলে ওয়াই ইকুয়াল টু পাচ্ছে জিরো। এবার আমি চিত্রটা আঁকার জন্য চেষ্টা করব। আচ্ছা, আবার চিত্র আঁকার জন্য আমি এই কথাগুলো প্রথমে লিখে ফেলছি, তো প্লিজ আমরা কথাগুলো প্রথমে ইগনোর করব, আমরা প্রথমে চিত্র আঁকার জন্য যা বলা দরকার তা বললেন। এখানে একটু আগে যে চিত্র আঁকছিলাম সেটাতে এখানে অসমতা চিহ্ন ছিল, যার কারণে আমাকে তাকে সমতা নিয়ে গিয়ে চিত্র চিন্তা করতে হয়েছে। আর এখন দেখা যাচ্ছে এটা আছেই সমতা, তো আমার চিত্র আঁকতে কোনো ভয় নাই। তো এখানে ওয়াই ইকুয়াল টু জিরো, এটা কিসের চিত্র? আমি একটু আগে বলছিলাম ওয়াই ইকুয়াল টু বি, এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ। এখন এই বি জায়গায় যদি জিরো হয়ে যায় তাহলে সেটা আর এক্স অক্ষের সমান্তরাল না হয়ে এক্স অক্ষ নিজেই হয়ে যায়, এক্স অক্ষ নিজেই হচ্ছে ওই সমীকরণ। তার মানে ওয়াই ইকুয়াল টু জিরো হচ্ছে এক্স অক্ষের সমীকরণ, অক্ষের সমান্তরাল আর বলবো না, এক্স অক্ষের সমীকরণ। তাহলে আমি যদি এক্স অক্ষের সমীকরণ এঁকে নিই তাহলেই এটার আনসার হয়ে যাচ্ছে। তাহলে আমি চিত্রটা খালি এই একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকবো,
এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আর এই এক্স অক্ষ নিজেই হচ্ছে আমাদের জন্য আনসার। আমার আর এক্সট্রা কিছু করার দরকার নেই, এক্স অক্ষ নিজে আমি খালি এখানে লিখে দিব ওয়াই ইকুয়াল টু 0, এভাবে লিখে দিলাম ব্যাস। তাহলে ওয়াই ইকুয়াল টু 0 এই সমীকরণটাই হচ্ছে আমাদের জন্য চিত্র। আর এই চিত্রের জন্য আমরা বললাম কি প্রদত্ত সম্পর্ক দ্বারা বাস্তব অক্ষের সমীকরণ নির্দেশ করে। আরে বাস্তব অঙ্ক মানেই হচ্ছে এক্স অক্ষ, আমরা লেকচার 1 দেখছি যে বাস্তব অক্ষ বলা হয় কাকে, এক্স অক্ষকে। তো আমি এখানে একটু নাটক করে বললাম যে বাস্তব অক্ষের সমীকরণ নির্দেশ করে। সুতরাং বাস্তব অক্ষের উপরস্থ সকল বিন্দু, মানে বাস্তব অক্ষের উপরে যত বিন্দু দুনিয়াতে পাওয়া যাবে, বাস্তব অক্ষের উপরে মানে এক্স অক্ষের উপরে যত বিন্দু পাওয়া যাবে সকল বিন্দুর সেট হবে প্রদত্ত এলাকা। মানে এটা দিয়ে যে এলাকাটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ওই বাস্তব অক্ষ বা এক্স অক্ষের উপরস্থ সবগুলা বিন্দু। আচ্ছা, তো জটিল সংখ্যার চিত্র অঙ্কনে প্রথমে একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু যখন আমরা 5-6টা বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধান করব, চিত্র অঙ্কন করব, তখন আমরা দেখবো যে জটিল সংখ্যার চিত্র আঁকা আসলেই কোনো ব্যাপার না। তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে ঠিক ততদিন পর্যন্ত যতদিন আমরা আসলে চিত্রগুলোকে ক্লিয়ারলি বুঝতে না পারি। আর যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কিছু জানার থাকে, তাহলে তুমি অবশ্যই এখানে কমেন্ট করে আমাকে জানাও। আমি সেই সম্পর্কে অন্যান্য যে চিত্রগুলো আঁকবো সেগুলো আঁকানোর সময় বা বোঝানোর সময় তোমার প্রশ্নটার একটা আনসার এখানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে আজকে এইটুকুই রাখি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।